এই যে গত ৫ জানুয়ারি পর্যন্ত দেশে ১৮ থেকে ৩৭ বছর বয়সী ভোটারের সংখ্যা ৫,৫৬,৫৩,১৭৬, যেটা মোট ভোটারের ৪৩.৫৬%। সুতরাং এই নির্বাচনে যে এই ৪৩.৫৬% ভোটার একটা বড় নিয়ামক, সেটা নিশ্চয়ই দুইটা বড় জোট এরই মধ্যে করে ফেলেছেন। আপনার কাছে যেটি জানতে চাই, আপনি ওই সময় এআই সংক্রান্ত কিছু একটা বলতে চাচ্ছিলেন এবং প্রযুক্তি, তারুণ্য সব মিলিয়ে আপনি একসঙ্গে উত্তরটা দিবেন। তারুণ্যকে আকৃষ্ট করার মতো এখন পর্যন্ত দুটি প্রধান জোটের কোনো সুনির্দিষ্ট প্রস্তাবনা কিংবা লক্ষ্য দেখছেন কিনা? আমি যতটুকু বিএনপির যদি আপনি ২১ দফার মধ্যে দেখেন, তো এখানে চেয়ারম্যান যিনি বিএনপির, উনি তরুণদের ব্যাপারে উনি সুনির্দিষ্ট কিছু পরিকল্পনা নিয়েছেন। তবে আমি মনে করি যে এই পরিকল্পনা যথেষ্ট নয়। এই পরিকল্পনাগুলো আরও আপনার বাস্তব ভিত্তিক হতে হবে বাংলাদেশের প্রেক্ষাপটে। এখন ধরেন, আমি যেটা বলার চেষ্টা করেছিলাম যে আগামী দিনে আমাদের চ্যালেঞ্জগুলো কী আছে, সেই চ্যালেঞ্জগুলো মোকাবেলা করার জন্য রাজনৈতিক দলগুলোর কোনো প্রিপারেশন আছে কিনা। আমি যদি বলি যে সেই জায়গাতে 10 to 20% আছে, আর 80%ই নাই। কারণ আমি আপনাকে বলেছি যে বাংলাদেশের বর্তমানে কি প্রবলেম আছে এবং আগামী 50 বছর পর বাংলাদেশের কি প্রবলেমগুলো হবে, কি প্রবলেমগুলো আছে, এটা রাজনৈতিক দলগুলোর হিউজ কোনো স্ট্র্যাটেজি নেই। স্টাডিটা হচ্ছে এরকম যে আমি যেনতেন করে আমাকে ক্ষমতায় যেতে হবে, জাস্ট ক্ষমতায় যে আমি পাওয়ার এনজয় করব, মানে এটা হচ্ছে আপনার ক্রিস্টাল ক্লিয়ার একটা কথা। এই জায়গা থেকে যতক্ষণ পর্যন্ত বাংলাদেশের পলিটিক্যাল পার্টিগুলো বের না হতে পারবে, ততদিন পর্যন্ত এদেশের মানুষের ভাগ্যের উন্নয়ন যেটা বলেন সেটা কখনোই হবে না। দেখুন, আপনি অনেকেই, যদিও এটা আপনার আসছে, যেমন আমাদের দেশে আগামী দিনে যে জ্বালানি নিরাপত্তা, যেটা জামাত বললো যে এটা আসলে ওনাদের এটার আমি বাস্তবতার সাথে কোনো মিলই নেই। আপনি দেখেন, আমি ডিজেল, যেটা এই ডিজেল কিন্তু সারা পৃথিবীতে যে ধরনের আমরা এখন খনি যেটা বলি সেটা কিন্তু শেষ হয়ে আসছে এবং ডিজেল কিন্তু আস্তে আস্তে দাম বেড়ে যাচ্ছে, যে কারণে ট্রাম্প ভেনিজুয়েলাতে আক্রমণ করার, যে মাদুরোকে উঠে নেওয়ার, এটার কিন্তু মেন কারণটা ছিল কিন্তু ওয়েল, যেটা ভারী ক্রুড অয়েলের মধ্যে ডিজেল থাকে। হ্যাঁ, ধরেন আগামী দিনে বাংলাদেশের বড় বড় মেশিনারিগুলা ডিজেল দ্বারা পরিচালিত হয়। এই ডিজেল যদি ধরেন অক্টেনের পর্যায়ে দাম চলে যায়, তখন সরকারের কি প্রিপারেশন আছে? সেটার প্রিপারেশনের কথা না বলে এখন জামাত বলছে যে আমরা 3 বছর এগুলো ফিরিয়ে দেবো। মানে এটা আসলে আপনার কাছে কি বাস্তবতা মনে হয়? না, ওই যেমনটা মানিক বলছিলেন যে তাদের কোনো অ্যাসেসমেন্ট বা সেগুলো বিস্তারিত ব্যাখ্যা দিলে হয়তো বিস্তারিত ব্যাখ্যার। আর হচ্ছে কি, আপনি এই যে ভাই বললো যে আমাদের দেশের যে তরুণ যে ভোটারের কথা বলেন আপনি, আমাদের তরুণ ভোটাররা কিন্তু সারা পৃথিবীর সাথে তারা কানেক্টেড। আপনি যে কথাটি বলেছেন যে 5 কোটি যে তরুণ ভোটার, তারা কিন্তু সারা ওয়ার্ল্ডের কি কি প্রবলেমগুলো তারা কিন্তু সেটা দেখছে। হ্যাঁ, তো আপনি যদি সেই প্রবলেমগুলা, মানে এখন কি আপনি যদি বাংলাদেশকে আইসোলেট করে চিন্তা করে থাকেন যে আমি বাংলাদেশে আলাদা একটি জায়গাতে আছি, এটা চিন্তা করলে হবে না। আপনাকে বৈশ্বিক যে ইকোনমিক্যাল যে আমাদের কানেক্টিভিটি, এটার সাথে কিন্তু আপনাকে চলতে হবে। আপনি কিন্তু এখন চাইলেই এই বিশ্বর ব্যবস্থা থেকে, এই বিশ্ব যে আমাদের অর্থনৈতিক ব্যবস্থা, এটা থেকে কিন্তু আপনি সরে আসতে পারবেন না। ইতিমধ্যে IMF কিন্তু এটা অলরেডি বলেছে কালকে। এখন তরুণ প্রজন্মে দেখেন, আপনি আমাদের ব্যাংকগুলো দেখেন, আপনি যদি উন্নত বিশ্বে ভাই থাকে আমেরিকাতে, দেখবেন যে একটা ব্যাংকে আপনি যান, লোক সংখ্যা খুবই কম থাকে। এখন কিন্তু বাংলাদেশের প্রাইভেট ব্যাংকগুলা তারা কিন্তু এখন সেই দিকে যাচ্ছে। অর্থাৎ আগামী 10-15 বছরে প্রাইভেট সেক্টরের অনেক ব্যাংকার কিন্তু বেকার হবে। আপনি এখানে কিন্তু রাজনৈতিক দলের কোনো স্টাডি আছে? আচ্ছা বলেন, আমাদের দেশের কত সংখ্যক যুবক মাদকের সাথে জড়িত? আপনি যে যুবকের জন্য আপনি বলছেন যে আপনি তাদেরকে শিক্ষিত হওয়ার পর আপনি তাদেরকে ভাতা দিবেন, আপনি তাদেরকে গ্র্যাজুয়েশনের জন্য 10,000 টাকা করে মাসে লোন দিবেন, এটা করবেন সেটা করবেন। আপনি একটা গাঁজাখোরকে, একটা নেশাখোর যার কোনো ব্রেনই ঠিক নাই, তাকে আপনি টাকা পয়সা দিয়ে তাকে কি করবেন? কিশোর গ্যাং, আপনি কি জানেন বাংলাদেশে কি পরিমাণ ভয়াবহতা অর্জন করেছে? আমি 64টা জেলায় আমি যে কাজগুলো করি, আপনি বিশ্বাস করেন মাঝে মধ্যে রাতে আমার ঘুম হয় না, যে বাংলাদেশ আমরা আসলে কোন জায়গাতে দাঁড়িয়ে আছি। আমাদের ব্যবস্থা এমন একটা অবস্থা, আপনি জানেন গত 3 দিনে 170 থেকে 80 জন মানুষের মৃত্যু ঘটেছে এবং সেই মৃত্যুগুলো কি গলা কেটে লাশ পড়ে আছে, মানে স্বামী স্ত্রী তারা সুইসাইড করে আছে, কি তাদেরকে মেরে যাচ্ছে। এই যে আপনার সামাজিক যে নিরাপত্তা, এটা কি বাংলাদেশে একদমই নেই। আপনি একটা বাড়িতে ঘুমিয়ে আছেন গ্রামে, আপনি যদি 10 জন মানুষ আপনার ওখানে গিয়ে আপনাকে মব করে হোক, যেভাবে করে হোক, আপনাকে যে কোনো মুহূর্তে হত্যা করে ফেলতে পারে। এখন আপনি আমাকে বলুন তো,
আমার ব্যাংকে টাকা আছে, আমার সব কিছু আছে, কিন্তু আমি ঘরে শান্তিতে ঘুমাইতে পারি না। Exactly. আমার এই টাকা দিয়ে আমি কি করব? আপনার শরীরে ক্যান্সার, হ্যাঁ ক্যান্সার, আপনি আপনার শরীর জর্জরিত, আপনি 103-4 ডিগ্রি জ্বর, হ্যাঁ আপনি যদি এখন বলেন, আপনাকে বলি যে ভাই আসেন বিরিয়ানি খেতে যাই শেরাটনে, কিংবা খুব টাকার- ঝলমলে পোশাক পরে ঝলমলে আসেন, আপনাকে একটা বড় একটা মানে কি বলে আপনার ওবায়দুল কাদের সেই বলতে হয় যে আপনাকে ওমেগার ঘড়ি দেই, আপনাকে দামি স্যুট পরে চলেন আমরা একটু ঘুরে আসি থাইল্যান্ডে, আপনার যেতে মন চাবে? না, অর্থাৎ একদম মূল সমস্যা ঠিক না করে হ্যাঁ এখন আমাদের বাংলাদেশের মেন যে প্রবলেমগুলো আছে, আমি আপনাকে শুরুতেই বলেছি, এই প্রবলেমগুলো রাজনৈতিক দলগুলোর কোনো স্টাডিই নেই। আচ্ছা ঠিক আছে, দ্যাটস আমি ওয়াই বুঝতে কি পেরেছি। হচ্ছে যে কি হচ্ছে যে আমরা মানে গাল ভরা যে মানে জনগণকে আকৃষ্ট করার জন্য গাল ভরা যে কথাগুলো বলছি, এটা কখনোই বাস্তবায়নযোগ্য না। আপনি দেখেন, আপনি এই যে সাবেক যেটা আমরা বলি যে ফ্যাসিস্টের কথা যখন আসে, শেখ হাসিনা তো বলেছিল 10 টাকা কেজি চাল, ঘরে ঘরে চাকরি, সেটা কি বাস্তবায়িত হয়েছে? কারণ ওইটা এই ধরনেরই। এখন যদি আপনি সেই একই রাস্তায় আপনি তাকে গালাগালি করছেন ফ্যাসিবাদ বলে, তাকে আপনি গালাগালি দিচ্ছেন ফ্যাসিবাদ বলে, তার যে এই কাজগুলোকে আমরা ঘৃণা করি বা তার কাজগুলোকে প্রত্যাখ্যান করে নতুন একটি প্রত্যাশার বাংলাদেশের জায়গাতে আমরা যেতে চাই, হ্যাঁ সেই জায়গা থেকে রাজনৈতিক দলগুলোর যদি কোনো শিক্ষা যদি হয়ে থাকে, তাহলে এ ধরনের ফাঁকা বলি প্রতিশ্রুতি জনগণের সাথে না দেওয়াই আরো ভালো, বেশি বাস্তবসম্মত হওয়া উচিত। বাস্তবসম্মত, এবং বলা উচিত যে আগামী 50 বছরে মানে কাল থেকে আমাদের কি কি প্রবলেম আছে, 50 বছর পর সেই প্রবলেমগুলো কোথায় গিয়ে পিকে উঠবে, এবং সেটার জন্য রাজনৈতিক দল আমি ক্ষমতায় গেলে আমার কি কি আমি পদক্ষেপগুলো নিতে পারবো, তার বিস্তারিত আলোচনা তার থাকা বিস্তারিত দরকার। থাকতে হবে। জনাব মানিক, যেটি আপনি আপনার কাছে জানতে চাই- মোটা দাগে বড় বড় বলে এটা জনগণের বিশ্বাসযোগ্য নয়।